হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মিনা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর পেপার যে 1 রয়েছে সেখান থেকে কিন্তু আমি ক্লাস করাচ্ছি। তোমাদের যে গদ্য সাহিত্য রয়েছে সেই গদ্য সাহিত্যের কিন্তু টপিকটা আমি শুরু করেছি। সেখানে ফোর্ট উইলিয়াম কলেজ, তারপরে এর আগে শ্রীরামপুর মিশন, এই সমস্ত কিন্তু নিয়ে আমি আলোচনা করেছি। কিন্তু আজ এই গদ্য সাহিত্য থেকে যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে, দেখো স্ক্রিনে দেওয়াই রয়েছে, তোমরা দেখতেই পারছো, বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রামমোহন রায় যে রয়েছে সেই রামমোহন রায়ের কিন্তু অবদান সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিতভাবে এবং তোমাদের বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। তো আমি আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমেই আমি যদি বলি, এই যে বাংলা গদ্য সাহিত্য রয়েছে, এই বাংলা গদ্য সাহিত্য বিকাশে কিন্তু রাজা রামমোহন রায়ের কিন্তু বিশেষভাবে স্মরণীয়, ঠিক আছে, তার ভূমিকা কিন্তু বিশেষ অগ্রগণ্য। আমরা দেখব এই যে মিশনারি যে আছে, মিশনারির কথা আমি বলেছিলাম, এই যে মিশনারি যে আছে, এই মিশনারিদের পর রামমোহন রায় বাংলা গদ্যকে কয়েক পদক্ষেপ কিন্তু এগিয়ে নিয়ে গিয়েছিল। মানে মিশনারিদের পর কিন্তু এই যে রাজা রামমোহন রায় যে রয়েছে তিনি কিন্তু এই বাংলা গদ্য সাহিত্যকে আরও পদক্ষেপে এগিয়ে নিয়ে গিয়েছিল, ঠিক আছে। কি বলেছে, যেমন রবীন্দ্রনাথ রামমোহন রায়কে ভারত পথিক উপাধিতে কিন্তু ভূষিত করেছিলেন। এই জায়গাটা তোমাদের ইম্পর্টেন্ট। এই যে রামমোহন রায় যে রয়েছে তাকে একটা উপাধি দেওয়া হয়েছিল, সেই উপাধিটা হচ্ছে ভারত পথিক, ঠিক আছে। এই উপাধিতে কিন্তু রবীন্দ্রনাথ তাকে কিন্তু ভূষিত করেছিল। এটা তোমাদের কোশ্চেনে আসতেই পারে যে হচ্ছে রামমোহন রায়কে কি উপাধি দেওয়া হয়েছিল বা ভারত পথিক কাকে বলা হয়, ঠিক আছে, এই জায়গাটা তোমরা মনে রাখবে। তো আমরা দেখব রবীন্দ্রনাথ কিন্তু তাকে তার যে বিভিন্ন গ্রন্থগুলি এইগুলোর মাধ্যমে কিন্তু তাকে এই যে ভারত পথিকে এই উপাধিতে কিন্তু ভূষিত করেছিলেন। বলেছে রবীন্দ্রনাথের এই মন্তব্য যথার্থ। আমরা দেখব রবীন্দ্রনাথ যে তাকে এই উপাধি দিয়েছিলেন সেটা যথার্থই ছিল, মানে সেটা পাওয়ার সেরকম যোগ্য ছিল। যেমন বলেছে সমাজ, কেন, তার কারণ হচ্ছে রামমোহন রায় সমাজ সংস্কারের পাশাপাশি বেশ কিছু সংস্কারমূলক বইও লিখেছিলেন। মানে তিনি সমাজ সংস্কার পাশাপাশি তার সঙ্গে বেশ সমাজ সংস্কারমূলক যে বইগুলো রয়েছে সেই বইগুলোও কিন্তু তিনি রচনা করেছিলেন। যেমন বলেছে ফলে সাহিত্যের শিল্পশ্রী এবং কাব্য সুষমা তার রচনার কিন্তু অনুপস্থিত, ঠিক আছে। যেমন বলেছে তবুও ঈশ্বরগুপ্ত লিখেছেন। ঈশ্বরগুপ্ত কি লিখেছেন, বলেছেন তিনি দেওনদী জলের ন্যায় সহজ ভাষায় লিখেছেন, তাহাতে কোনো বিচার বা বিবাদ ঘটিত বিষয় লেখার মনের অভিপ্রায় এবং ভাব সংকলন অতি সহজে স্পষ্ট প্রকাশ পাইত। এই জন্য পাঠকেরা অনায়াসে সেটা হৃদয়ঙ্গম করতে পারতেন, কিন্তু তার লেখা শব্দের বিশেষ পরিপাট্য এবং তাদৃশ্য কিন্তু মিষ্টতা ছিল। মানে আমরা দেখব তার যে লেখনীগুলো ছিল, এই লেখনীর মাধ্যমে তিনি কিন্তু খুব সরল ভাষায় লিখত। তার লেখনীগুলো যারা পাঠকরা পড়তো তারা খুব সহজে হৃদয়ঙ্গম করতে পারত। তাই বলে সরল ভাষায় বলে তোমরা এটা ভাববে না যে সে যে তার ভাব, সেই ভাবটা কিন্তু সে সুন্দরভাবে সেখানেই প্রকাশ করেছিল, ফুটিয়ে তুলেছিল, এমন যে না সেখান থেকে গভীর বিষয়গুলো সে তুলে ধরতে পারেনি। তাই কারণেই বলেছেন যে হচ্ছে তিনি সহজ সরল ভাষায় লিখলেও তার কিন্তু সেই কাব্যগুলির মধ্যে গভীর ভাবও কিন্তু তিনি ব্যক্ত করে সুন্দরভাবে ফুটিয়ে তুলে কিন্তু উঠিয়েছিলেন। তো তাই আমরা দেখব সেই কারণে যারা পাঠকরা পাঠ করতেন তারা কিন্তু খুব সহজে কিন্তু সেটা হৃদয়ঙ্গম মানে মনে ধরে নিতে পারত। তারপরে বলেছে এই যে বাংলা গদ্য সাহিত্যে, এখানে বলেছে রামমোহনের প্রথমে কিছু অনুবাদে আমরা দেখব এই যে বাংলা গদ্য সাহিত্যে প্রথমেই রামমোহনের কিছু গদ্য অনুবাদে নজর দিয়েছিলেন। সেই গদ্যগুলি হচ্ছে অনুবাদকমূলক গ্রন্থ। সেই গ্রন্থগুলির নাম হচ্ছে বেদান্ত সার আর বেদান্ত গ্রন্থ। সবার প্রথমে এই জায়গাটা তোমরা একটু মনে রাখবে, রাজা রামমোহনের সর্বপ্রথম যেগুলো তার গ্রন্থের ক্ষেত্রে নজর দিয়েছিল সেগুলো হচ্ছে অনুবাদকমূলক গ্রন্থ। সবার প্রথম যে গ্রন্থ দুটি তিনি লিখেছিলেন, একটা হচ্ছে বেদান্ত সার, যেটা 1815 সালে তিনি লিখেছিলেন, তারপরে হচ্ছে বেদান্ত গ্রন্থ। তার কিন্তু এই গ্রন্থগুলি কিন্তু তোমাদের এক্সামে আসে, ঠিক আছে। তারপরে দেখো বলছে এই অনুবাদের মধ্যে দিয়ে তিনি বাঙালিকে কিন্তু ব্রাহ্ম সমাজের প্রতি কিন্তু আকৃষ্ট করতে চেয়েছিল। মানে এই যে গ্রন্থগুলি তিনি লিখেছিলেন, বেদান্ত সার, তারপরে বেদান্ত গ্রন্থ, এই গ্রন্থগুলির মাধ্যমে কিন্তু তিনি এই যে একটা কি বলেছে ব্রহ্ম ধর্ম যে রয়েছে এর প্রতি কিন্তু তিনি আকৃষ্ট করতে চেয়েছিল।
বাঙালি সমাজদেরকে আমরা দেখব। তবে ধর্মীয় গোড়ামি রামমোহন রায় কিন্তু কখনোই ছিল না, তবে তার অনুবাদ কর্মে কিন্তু ভাষাকে সরল ভাষার চেষ্টা করলেও বহু ক্ষেত্রে কিন্তু গম্ভীর থেকে গেছে। মানে আমরা দেখব সে যে ধর্মীয় গোড়ামি বা ধর্মের প্রতি যে তার একটা মানে টান, মানে একই ধর্মের দিকে টানছে, সেটা কিন্তু তার ক্ষেত্রে ছিল না। কিন্তু আমরা দেখব তার লেখনীর মাধ্যমে কিন্তু সে গভীর জটিল বিষয়গুলো কিন্তু তার গ্রন্থে তুলে ধরেছে। কি বলেছে যে আসলে তা ছিল যুগ রচিত প্রভাব। মানে আমরা দেখব সেটা আমরা বলতে পারি না, মানে সেটা যুগ, সেই সময় যে বর্তমান সময়ের যেই কর্মকাণ্ড বা যেই দিকগুলো ফুটে তুলেছিল সেটাই কিন্তু মানে ফুটে উঠেছিল, সেটাই কিন্তু সে তার লেখনীর মধ্যে দিয়েছে। যেমন বলেছে রামমোহন রায় গদ্য সম্পর্কে সুকুমার সেন লিখেছে যে গির্জা ও পাঠশালার বাইরে আনিয়া বিচার বিশ্লেষণের উচ্চতর চিন্তায় মাহন হিসেবে প্রথম ব্যবহারে লাগাইয়া বাঙ্গালা বলেছে গদ্যকে যাতে তুলেছিলেন আধুনিককালের পুরো ভূমিকার সবচেয়ে শক্তিশালী ও মনস্বী ব্যক্তি কিন্তু ছিল এই রামমোহন রায়। ঠিক আছে, রামমোহন রায়ের সম্পর্কে কিন্তু বলেছেন। আমরা দেখব এই যে রামমোহন রায় যে রয়েছে, তিনি এই জায়গাটা আমরা মনে রাখবো, রামমোহন রায় যে আছে তিনি 5টি উপনিষদের পাশাপাশি বেশ কিছু কিন্তু বিতর্কমূলক গ্রন্থ কিন্তু তিনি রচনায় মন দিয়েছিলেন। প্রথমে যে বললাম অনুবাদকমূলক গ্রন্থ তিনি রচনা করেছিলেন। তারপরে আমরা দেখব তিনি কি 5টা উপনিষদ কিন্তু রচনা করেছিলেন। আর এর পাশাপাশি তিনি কি করেছিলেন, এই যে বেশ কিছু বিতর্কমূলক গ্রন্থগুলি কিন্তু তিনি রচনা করেছিলেন। যেমন আমরা দেখব রামমোহন রায়ের বিতর্কমূলক গ্রন্থগুলির মধ্যে রয়েছে ভট্টাচার্যের সহিত বিচার, যেটা 1817 সালে তিনি কিন্তু লিখেছিলেন। তারপরে বলেছে গোস্বামীর সহিত বিচার, যেটা 1818 সালে কিন্তু তিনি লিখেছিলেন। তারপরে দেখব কবিতাকারের সহিত বিচার, এটা দেখব 1820 সালে কিন্তু তিনি লিখেছিলেন। তারপরে সহমরক বিষয়ক প্রবর্তন, নিবর্তক, ঠিক আছে, সংবাদ, এই সমস্ত গ্রন্থগুলি কিন্তু তিনি লিখেছিলেন। বিতর্কমূলক গ্রন্থ কিন্তু এখানে ছিল তার গ্রন্থগুলির মধ্যে। এই গ্রন্থগুলির নাম কিন্তু আমরা মনে রাখবো, এগুলো কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের মধ্যে আসে, গুরুত্বপূর্ণ জায়গা। কি বলেছে, বাদ প্রতিবাদের পাশাপাশি তর্কের গদ্য যে স্বচ্ছ হতে পারে তিনি কিন্তু তা দেখান। মানে বলেছে এই যে সমাজ সেবা, ঠিক আছে, সমাজের যে বিভিন্ন জিনিসকে নিয়ে যে বাদ প্রতিবাদ, তার গ্রন্থগুলির মাধ্যমে কিন্তু সে বাদ প্রতিবাদ ঠিকই করেছে, তার সঙ্গে কিন্তু এই যে বাংলা ভাষাতে স্বচ্ছ হতে পারে গদ্য, সেটাও কিন্তু তিনি তার লেখনীর মধ্যে তুলে ধরেছিলেন। কি বলেছে, এক যুক্তিবোধ নিয়ে তিনি বাংলা গদ্যে অবতীর্ণ হয়েছিল। কি বলেছে, রামমোহন রায় বাংলা গদ্যকে একটা অন্য গ্রানিট স্তরের উপরে দাঁড় করিয়েছিলেন। বলেছে রামমোহন রায় গদ্যের সামান্য নিদর্শন দেখা যাক। মানে আমরা দেখব তার গদ্য যে রয়েছে, তিনি যে বিভিন্ন গদ্যগুলি যে রচনা করেছিলেন তার মধ্যে থেকে কিছু সামান্য নিদর্শন কিন্তু দিয়েছে। বলেছে দেখো, শতাব্দ বৎসর হইতে অধিক কাল এদেশের ইংরেজ অধিকার হইয়াছে, তাহাদের প্রথম 30 বৎসরে তাহাদের বাক্যের এবং ব্যবহারের দ্বারা ইহা সর্বত্র বিখ্যাত। আমরা দেখব এই যে রয়েছে, কি বলেছে, শতাব্দ বৎসর ধরে যে ইংরেজরা যে এখানে অধিকার করেছে, তাহার মধ্যে কি বলেছে 30 বৎসরে কিন্তু তাদের বাক্য এবং ব্যবহারে কিন্তু সর্বত্র বিখ্যাত ছিল এই রামমোহন রায়ের যে গ্রন্থগুলো বা তার রচনাগুলো। ঠিক আছে, তো আজকে এই যে বাংলা গদ্য সাহিত্য বিকাশে রামমোহন রায়ের যে বিভিন্ন তার যে অবদান, তার বিভিন্ন গ্রন্থগুলি রয়েছে, সেগুলি নিয়ে কিন্তু আমি বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং তোমাদের বুঝিয়ে দিলাম। তো আজ আলোচনাটি আমার এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে তোমাদের সমস্ত সাবজেক্টের নোটস দেয়, তার সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অনলাইনে ক্লাস করানো হয়। তো তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।